বাড়ির বাহিরে ভয়ঙ্কর রকম চিৎকার চেঁচামেচি হচ্ছে। গত আধ ঘন্টা যাবৎ ইসরাতের এই চিৎকার, গালি, বিকট শব্দ শুনতে শুনতে কান ব্যথা হয়ে গিয়েছে। তাই আর সহ্য করতে না পেরে সোফার উপর রাখা কুশন দিয়ে দুই কান চেপে ধরে মাথা নিচু করে বসে আছে। নাজমিন বেগম চিন্তিত মুখে বসে আছেন সোফার উপর। তিনি একবার রাগে লাল হওয়া নুসরাতের মুখ দেখছেন, একবার বাহিরের দিকে তাকাচ্ছেন। নুসরাত আর সহ্য করতে পারল না। বাহিরে এত হাঙ্গামা। লাফ মেরে বসা থেকে উঠে দাঁড়ালো। নিজের ওভারসাইজ টি শার্টের ভাঁজ হওয়া জায়গা টেনে ঠিক করে বাহিরের দিকে পা বাড়াতেই পেছন থেকে হাতে টান অনুভব করল। এক মুহূর্তে বুঝে ফেলল কে হাত ধরে টেনে রেখেছে। অলস দৃষ্টি পেছনে দিতেই নাজমিন বেগমের রাগী চোখ মুখ নিজের অক্ষিকোটরে ভাসল। এক আঙুল তুলে নাজমিন বেগম নুসরাতকে শাসিয়ে বললেন, সাবধান, এক পাও বাড়ির বাহিরে রাখবি না তুই। তোর বাপ ওখানে আছে, সেজ ভাই, ছোট ভাই আছে, সবাই সামলে নেবে। তুই চুপচাপ এখানে বস, না হলে আজ আমার জুতার বাড়ি থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। নুসরাত নাজমিন বেগমকে আর খেপালো না। চুপচাপ গিয়ে সোফার উপর বসলো এক পা তুলে। ইসরাত এখনও কপালে ভাঁজ ফেলে বসে আছে মেঝেতে। নাজমিন বেগম অন্যমনস্ক হতেই নুসরাত সেদিকে একবার দেখল। তারপর সোফা থেকে লাফ মেরে নেমে ভোঁদড় দিল বাহিরের দিকে। নাজমিন বেগম পেছন থেকে কিছু বলতে নেবেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নুসরাত নাসির মঞ্জিলের ত্রিসীমানার বাহিরে। ইসরাতের দিকে বিরস মুখে চেয়ে চিন্তিত গলায় আওড়ালেন, চলে গিয়েছে আবার তোর বাপের সাথে মিলে ঝগড়া করতে। ওখানে পুরুষরা আছে, ও যাবে কেন? বাপের মতো খবিশ হয়েছে মেয়েটা। বাপও লাই দিয়ে দিয়ে ব্যাটা বানাচ্ছে। যেদিন ওনার মাথার উপর উঠে ধিনতানা নানা ধিনতানা নানা বলে নাচবে, সেদিন মজা বুঝবে। ইসরাত মায়ের দিকে চেয়ে মিষ্টি হাসে। দুই কান থেকে কুশন নামিয়ে মেঝেতে রাখে। রিনরিনে গলায় বলে, চিন্তা করো না আম্মু। নুসরাত উল্টাপাল্টা লজিক দিয়ে মন্টু চাচাকে সামলে নেবে। আর দোষ তো মন্টু চাচারই। উনি কেন আমাদের জমির উপর বারবার নিজের সীমানা ঢুকিয়ে দেন? নাজমিন বেগম প্রলম্বিত শ্বাস ফেললেন। ইসরাতের দিকে এক পলক চোখ বুলিয়ে অবসন্ন কণ্ঠে বললেন, তুই তো ওর পক্ষই টানবি, তোর বোন না? আচ্ছা, তুই এরকম হলি, তাহলে ওই রকম হলো কেন? কার মতো হয়েছে এক আল্লাই ভালো জানে। ইসরাত হাসে। হেসে নরম গলায় বলে ওঠে, আমি এরকম বলে ও ওই রকম হয়েছে। দুজন ভালো হলে তো আর তোমাদের কোনো দুশ্চিন্তা থাকতো না। তাই একটু দুশ্চিন্তা থাকার জন্য আল্লাহ ওকে ওরকম বানিয়েছেন। আর তুমি জানো না ও কার মতো হয়েছে। ইসরাত কথাটা শেষ করে নাজমিন বেগমের দিকে প্রশ্নাত্মক চোখে তাকায়। ইসরাতের প্রশ্নের উত্তরে নাজমিন বেগম দুই পাশে মাথা নাড়ান। ইসরাত গলার আওয়াজ নামিয়ে নিয়ে বলে, বড় আব্বুর মতো হয়েছে। নাজমিন বেগম কপালে ভাঁজ ফেলে উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করেন, তুই কিভাবে জানলি বড় ভাইয়ের মতো হয়েছে ও? ইসরাত ফিসফিস করে বলে, দাদি বলেছে। মা মেয়ে দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে ফেলে। শিকদার বাড়ির কর্তা নিজাম শিকদার। শিকদার মঞ্জিলে নিজাম শিকদার ও তার দুই নাতি নাতনির বসবাস। রোড অ্যাক্সিডেন্টে ছেলে আর ছেলের বউ মারা যাওয়ার পর নাতি নাতনি তার কাছেই বড় হয়েছে। বড় নাতির নাম আরমান শিকদার আর ছোট নাতনির নাম সুরভি শিকদার। বর্তমানে ২৮ বছর বয়সী আরমানের জন্য নিজাম শিকদার পাত্রীর খোঁজ করছেন। আর ভালো পাত্রী পেলেই তিনি আরমানের গলায় হাত চেপে ধরে বিয়ে দিয়ে দেবেন সেই পাত্রীর সাথে। নিজাম শিকদারের একটা মেয়েকে আরমানের জন্য পছন্দ হয়েছে। মেয়েটা যেমন সুন্দর তেমন লম্বা, কথা বলার ধরন, ভদ্রতা, নম্রতা সব দিক দিয়েই মেয়েটাকে তার কাছে ভালো লেগেছে। কি সুন্দর করে কথা বলে।
বড়দের যখন সালাম দেয় মাথা নিচু করে, তখন মনে হয় কোনো কোকিল কুকু শব্দ করে গান গাইছে। তাই নিজাম শিকদার মেয়েটার নাম দিয়েছেন কোকিলাসুরি। মেয়েটাকে তার পছন্দ হয়েছে, কিন্তু এখনও কিছুটা যাচাই বাছাই করা বাকি আছে। তাই তিনি সবসময় চোখ স্থির রাখছেন নাসির মঞ্জিলের দিকে। সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এক টাইম করে তিনি প্রতিদিন গিয়ে বসেন নিজের বাড়ির রাস্তার দিকে হওয়া বড় বারান্দায়। আর সেখানে বসে কখনো উকিঝুঁকি মারেন, তো কখনো বারান্দায় রাখা বেতের সোফার উপর উঠে লাফ মারেন। আবার কখনো পাশের বাড়ির মেয়েটা বারান্দায় আসলে নিজাম শিকদার লাফঝাঁপ মেরে দৃষ্টি আকর্ষণ করেন। তখন মেয়েটা তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় আর কোকিলা স্বরে সালাম দিয়ে বলে, কেমন আছেন দাদু ভাই? এটা বললেই তার মনে একটা কথাই বাজে, আহা কি চমৎকার গলা মেয়েটার, শুনলেই মন ভরে যায় তার। আজও ব্যতিক্রম নয়। নিজাম শিকদার বারান্দায় এসেছেন নাসির মঞ্জিলে নজর রাখার জন্য। কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ কানে আসে একাধিক পুরুষের গলার আওয়াজ। বিরক্তিতে চবর্গীয় শব্দ বের করে বিড়বিড় করেন নিজাম শিকদার, আবার ঝগড়া লাগিয়ে দিয়েছে এই মন্টুটা। এর জন্য একটু শান্তিতে পাশের বাড়িতে নজরও রাখা যাচ্ছে না। হায় আল্লাহ, এদের জন্য মনে হয় আমার নাতিটার বিয়েই হবে না। নিজের বিরক্তি চেপে বারান্দায় রাখা বেতের সোফায় গিয়ে বসলেন নিজাম শিকদার। ফ্লাক্স থেকে চা ঢেলে এক চুমুক দিতেই কুকু করে কেশে উঠলেন। সামনের দিকে তাকাতেই চোখ রসগোল্লা হয়ে গেল। চায়ের কাপ রেখে বিড়বিড় করলেন, এসে গিয়েছে টর্নেডো। এই জন্য মনে হচ্ছিল এতক্ষণ ধরে কিছু একটা নেই, কিছু একটা মিসিং। বাপরে, কি গলার আওয়াজ মাইয়ার! বাপের থেকেও জোরে ধমক মারে। নিজাম শিকদার বুকে এক হাত চেপে ধরেন, সূরা ইখলাস ফাতিহা পড়ে বুকে ফু দেন। একটুর জন্য তার হাতটা আল্লাহ তাআলার কাছে পিয়ারি হয়ে যায়নি, এটাই বেশ। বুকে ফু দেওয়ার শেষ হতেই কানে আসে এই চুপ বলা শক্ত গলার আওয়াজ। কে কাকে চুপ বলছে সেটা দেখার জন্য বারান্দার রেলিং ধরে উকি মারতেই দেখলেন মন্টুর ছেলে সজীব এসেছে। নাক উপরে তুলে ফেললেন নিজাম শিকদার। চোখ মুখে ভারী বিরক্তি এনে নিজ মনে আওড়ান, আসছে। এই মেয়ের হাতে মার খেতে এসেছে এখানে। ওর বাপ চাচাকে ধমক মেরে বসিয়ে রাখে, সেখানে তুই কোন খ্যাতের মূলা? আজ নির্ঘাত তুই এই মেয়ের হাতে মার খাবি সজীব। নিজাম সাহেবের চিন্তাকরণে আঘাত পড়ল সজীবের বুঝানো স্বরে বলা কথায়। সজীব বলছে, নুসরাত, আপনি রাগ করছেন কেন? আমি আব্বাকে বুঝিয়ে আপনাদের জায়গা থেকে সীমানা সরিয়ে দেব। দয়া করে রাগ করবেন না, আপনার প্রেশার হাই হয়ে যাবে। কথাটা শেষ হতেই নুসরাতের ভারী কণ্ঠের চিৎকার ভেসে আসলো। নিজাম শিকদার কানে দুই আঙ্গুল ঢুকিয়ে চেপে ধরলেন, বিড়বিড় করলেন, কি ভয়ঙ্কর আওয়াজ! কিভাবে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে এই চুপ বলে এই মেয়ে? এভাবে বললে তো কোনো জঘন্য অপরাধী কাঁপতে কাঁপতে হার্ট অ্যাটাক করে মরে যাবে। কি তেজ মাইরি মেয়ের! এই জন্য এই মেয়েকে আমার মোটেও পছন্দ নয়। কীরকম ছেলেদের মতো আচরণ করে, আর লম্বায়ও কেমন বাপের সমান হয়ে যাচ্ছে। নিজাম শিকদার চোখ ছোট ছোট করে তাকান, নিজের কথা শুধরে নিয়ে বলেন, না না, বাপের মতো লম্বা হয়নি এখনো। পোলা হলে এতদিনে বাপকে পার করে ফেলত। বাপরে, এই মেয়ে মেয়ে হয়ে যা করছে। যদি ছেলে হতো তাহলে তো। নিজাম শিকদার আর ভাবতে পারলেন না। পকেট থেকে ফোন বের করে ক্যামেরা অন করলেন ভিডিও করার জন্য। হেলালের কাছে এসব পাঠাবেন মেয়েটার কীর্তি কান্নামা। সেও দেখুক তার বাড়ির মেয়ে কী লেভেলের ডেঞ্জারাস হয়েছে। নিজেকে একবার বাহবা দিয়ে দিলেন নিজাম শিকদার। ঠিক সময়ে মোবাইলটা অন করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত করা ঝগড়া ভিডিও করলেন বারান্দায় দাঁড়িয়ে। তারপর এইচডি ব্যবহার করে ভিডিওটা হেলাল সাহেবের নাম্বারে সেন্ড করে দিলেন।
ঠোঁট চোখা করে মারামারি জায়গার দিকে তাকিয়ে হিহি করে হাসলেন। বুঝতে চাইলেন কে আসলে ঝগড়ায় জিতেছে। তিনি জানেন কে জিতবে, তাও একটা জানার আগ্রহ আছে এই বিষয়ে। নিজাম শিকদার দেখলেন বাপ মেয়ে হাসি হাসি মুখ করে উল্টো পথে চলে যাচ্ছে। এখন আর কি হবে? বাপ মেয়ে রেস্টুরেন্টে ঢুকে নিজেদের জেতার আনন্দে আনন্দ উল্লাস করবে। যত সব পাগলদের পাগলামি। এই নাসিরটাও এই পাগল মেয়ের সাথে থেকে থেকে পাগলের মতো হয়ে গিয়েছে। কেউ ঝগড়া জেতার আনন্দে রেস্টুরেন্টে খাবার খেতে যায়? হা! নিজাম শিকদার দীর্ঘশ্বাস ফেলে সামনের বাড়ির বারান্দায় নজর রাখতে শুরু করলেন। এত ঝগড়া হয়ে গেল, তাও ভদ্র মেয়েটার নড়াচড়ার একটা শব্দও পাওয়া গেল না। মেয়েটা আসলেই মায়ের মতো ভদ্র হয়েছে। হেলাল সাহেব সেন্টার টেবিল থেকে নিজের চিকন লেন্সের চশমা পরতে পরতে ডাক দিলেন, এই আরশ, এদিকে আসো, দেখে যাও নিজাম চাচা কি দিয়েছে। আরশ অনীহা নিয়ে বন্ধ দরজার বাহিরে তাকালো। বিরক্তিতে ঠোঁট চোখা করে শ্বাস ফেলল। অলস ভঙ্গিতে বিছানা থেকে উঠে দাঁড়াতেই ভেসে উঠল পুরুষালী চড়া কাঁধ বিশিষ্ট শরীর। আরশ হাত উপরে তুলতেই হাতের মোটা মোটা মাসেলসগুলো বের হয়ে আসলো। উদম গায়ে টি শার্ট জড়িয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে, বাবার ডাকে সাড়া দিতে। বাহিরে বেরিয়ে আসতেই হেলাল সাহেব চিকন লেন্সের চশমা নাড়িয়ে চাড়িয়ে চোখে পড়ে নিয়ে জিজ্ঞেস করেন, এত লেট করলে কেন? আরশের কপাল কিঞ্চিত কুঁচকে যায়। কোথায় সে লেট করল? বেশি হলে 2 মিনিট পর ড্রয়িং রুমে এসেছে, তাই বলে এত লেট বলবে? অবসন্ন চোখে হেলাল সাহেবের দিকে তাকিয়ে নিজের ভুল স্বীকার করে রাশভারী গলায় বলল, আই অ্যাম সরি পাপা। হেলাল সাহেব হাত দিয়ে নিজের পাশ দেখিয়ে দেন বসার জন্য। আরশ দন্তপাটি একটার সাথে আরেকটা চেপে ধরে নিজের বিরক্তি লুকাতে চায়। সে জানে এখন কি হবে। তাকে পাশে বসিয়ে রেখে একের পর এক কথা বলবেন হেলাল সাহেব, আর তার বন্ধু বান্ধব কি ফটো ভিডিও পাঠিয়েছেন তাই দেখাবেন। অত্যাধিক বিরক্তি চেপে যায় নিজের গম্ভীর মুখের আড়ালে। সোফার পেছনের দিকে ভর দিয়ে চোখে এক হাত রেখে শুয়ে পড়ে। হেলাল সাহেব আরশের দিকে তাকিয়ে নাক কুঁচকান। চোখ ফিরিয়ে সামনে রাখতেই জাইনের সাথে চোখাচোখি হয়। জাইন পানি নিতে এসেছিল কিচেনে। বাবাকে হাতে মোবাইল নিয়ে বসে থাকতে দেখেই পা টিপে টিপে পালাতে চাইছিল, তার আগেই চোখাচোখি হয়ে গেল। গম্ভীর করে রাখা মুখটায় টেনে হাসি আনল। হাসিটা বড়ই নিরর্থক লাগলো। বোকার মতো হাসতে দেখে হেলাল সাহেব ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, এরকম বোকার মতো হাসছ কেন? জাইন দুই পাশে মাথা নাড়িয়ে মৃদু কণ্ঠে বলল, জি না, কিছু না। হেলাল সাহেব তীক্ষ্ণ চোখে জাইনের দিকে চোখ বুলিয়ে বললেন, এদিকে আসো। জাইনের মুখের রং উড়ে যায়। পাংশুটে মুখ বানিয়ে বিড়বিড় করে, যা ভয় পাচ্ছিলাম তাই হলো। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও, 2 রাকাত নফল নামাজ আদায় করব। বিরস মুখে এগিয়ে আসে সামনের দিকে। সেন্টার টেবিলে পানির বোতল রেখে হেলাল সাহেবের পাশে বসে। হেলাল সাহেব হোয়াটসঅ্যাপে ঢুকে নিজাম চাচা লেখা জায়গায় টাচ করেন। গলার আওয়াজ মৃদু রেখে নিজে নিজেকে বলেন, চাচা আবার কি পাঠালেন? ইনবক্সে একটা ভিডিও দেখতে জাইনের দিকে ফোন বাড়িয়ে দিলেন। জাইন জানে তাকে কি করতে হবে। সে বাড়িয়ে দেওয়া ফোনটা হাতে নিয়ে ভিডিওটা ডাউনলোড করে। তারপর নিষ্প্রভ চোখে বাবার দিকে চেয়ে বলে, এসে গিয়েছে। হেলাল সাহেব ঝাঁঝমিশ্রিত কণ্ঠে বলেন, এসে গিয়েছে যখন তাহলে বাজাচ্ছ না কেন? আমার মুখ দেখছো কেন বসে বসে? জাইন আর কথা বাড়ায় না। ভিডিও প্লে করে হেলাল সাহেবের দিকে বাড়িয়ে দিতেই দেখা যায় নাসির সাহেব, শোয়েব সাহেব, সৈয়দ সাহেব আর একটা মেয়ে। জাইন চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে, চেনার চেষ্টা করে কারা এরা। তখনই কানে ভেসে আসে বজ্রকণ্ঠে কারোর বলা কথা, সজীবের বাচ্চা।
তুই চুপ থাক। তোর বাপ এতদিন ধরে আমাদের জায়গা থেকে সীমানা সরায়নি, তাহলে এখন তুই বলে সরাবি কেন? এতদিন সরানোর কথা বলিসনি কেন? আজ তুই আর তোর বাপ দুটোই আমার হাতে ধোলাই হবি। আব্বা আসেন, আসেন তো, একদম ভয় পাবেন না, আমি আছি তো। দুজনে মিলে এদের একদম ঠিক করে দেব। জাইন একবার হেলাল সাহেবের দিকে তাকালো, আরেকবার ফোনের ভিডিওর দিকে। ফোনের লাউড স্পিকারের জন্য আরশের চোখ থেকে কাঁচা ঘুম পালিয়েছে। মাথা বাড়িয়ে দেখতে নেবে কি দেখছেন হেলাল সাহেব। হেলাল সাহেব ফোন লুকিয়ে ফেললেন হাতের নিচে। আরশ ভড়কে গেল হেলাল সাহেবের মোবাইল লুকানো দেখে। ভ্রুযুগল কুঞ্চিত করে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, ভাইয়া, বাবা কি লুকালো? জাইন কিছু বলতে নেবে হেলাল সাহেব মুখ চেপে ধরলেন দুই হাত দিয়ে। চোখের ইশারায় না করলেন কোনো কিছু না বলতে। জাইন হেলাল সাহেবের কথাটা ফেলে দিল না। দুই কাঁধ উপরে তুলে বলল, আমি কি জানি। আরশ কপালে এক হাত রেখে পুরুষালী পুরো কণ্ঠে বলল, কারোর গলার আওয়াজ শুনলাম, মনে হয় মনের ভুল। হেলাল সাহেব আরশের দিকে চোরা চোখে তাকিয়ে থেকে মিছিমিছি রাগ কণ্ঠে এনে বললেন, এই আরশ, তুমি তোমার রুমে যাও, আমার আর জাইনের কিছু বিশেষ আলোচনা আছে। আরশ কপালে গাঢ় ভাঁজ ফেলে তাকিয়ে থাকে দুজনের দিকে। সে যতটুকু জানে পাপার সাথে ভাইয়ার সম্পর্ক এত ভালো না, তাহলে আবার তাদের কি গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে। নিজের অতর্কিত চিন্তা একপাশে ফেলে রেখে আরশ উঠে দাঁড়ায়। ম্যাজ ম্যাজ করতে থাকা শরীর ঠিক করার জন্য দুই হাত উপরে তুলে শরীরের আড়মোড়া ভাঙে। কান খাড়া রেখে ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। তখনই কানে আসে ফিসফিস করে কথা বলা বাবা ভাইয়ের কণ্ঠ। জাইন নিচু স্বরে জিজ্ঞেস করছে, ওই মেয়েটাকে? হেলাল সাহেব তার থেকে আরও বেশি নিচু সুরে বললেন, তোমার মেজ চাচার ছোট মেয়ে। জাইন মাথা নাড়ায়। আরশ গলা খাকারি দিতেই হেলাল সাহেব কেঁপে ওঠেন। ভরকানো চোখে সামনের দিকে এক পলক চাইতেই আরশ গলা পরিষ্কার করে বলে, মেয়েটার গলার স্বর কি বিশ্রী পাপা? মেয়েদের গলা নাকি বাজ পাখির গলা আমি ঠিক বুঝতে পারিনি। ছ্যা, কি বিশ্রী। হেলাল সাহেব হেহে করে হাসলেন। মাথা নাড়িয়ে ভড়কে যাওয়া চেহারা নিয়ে এলোমেলো কণ্ঠে বললেন, ঠিক, একদম ঠিক আছে। মেয়েদের গলা একেবারে কোমল হওয়া উচিত। এই মেয়ের গলা নয় যেন ফাটা মাইক, ফাটা বাঁশ।